নমস্কার বন্ধুরা, স্কুল সার্ভিস বাংলাতে তোমাদের স্বাগত। তোমরা অনেকেই আমাকে বিগত দিনে প্রশ্ন করে জানতে চেয়েছো যে ম্যাট 1594 এই মামলাটির বর্তমান স্ট্যাটাস কি বা এই মামলাটির কি খবর রয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে গতকাল কিন্তু একটা হিয়ারিং ছিল, অর্থাৎ 2 তারিখে 2রা ডিসেম্বর। তো সেই হিয়ারিংটির কি হলো বা হিয়ারিংটি আদৌ হলো কি হলো না, এবং এই মামলার পরবর্তী যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করব বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে, তাহলে এই মামলাটি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তোমরা পাবে। ম্যাট 1594 এই মামলাটি হচ্ছে 2014 সালে যে টেট পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল, সেই টেট পরীক্ষাতে 6টি প্রশ্ন ভুল নিয়ে আদালতে যে মামলাটি হয়েছিল সেই মামলাটি। বন্ধুরা, এই 6টি প্রশ্ন ভুল নিয়ে 2018 সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা ফাইল হয় এবং 2023 সালে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটি অর্ডার পাস করে, যে অর্ডারে বলা হয় যেহেতু এখানে 6টি প্রশ্ন ভুল পাওয়া গেছে এবং এই 6টি প্রশ্ন ভুলের জন্য ক্যান্ডিডেটরা কোনোভাবেই দায়ী নয়, এই 6টি প্রশ্ন ভুলের জন্য মূলত পর্ষদই দায়ী, কারণ তারা যেহেতু পরীক্ষা নিচ্ছে তাই তাদেরকে ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার ছিল কোনো প্রশ্ন ভুল আছে কিনা। তো সেই কারণেই এর দায় ক্যান্ডিডেটদের হতে পারে না, তাই প্রত্যেকেই এই 6টি প্রশ্ন ভুলের বেনিফিট পাবে। কারা কারা পাবে? যারা এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করেছেন তারা পাবেন, এবং যারা এই প্রশ্নটা অ্যাটেম্প্ট করেননি তারাও কিন্তু এই যে 6টি প্রশ্ন তারা সকলেই, অর্থাৎ শুধুমাত্র যারা পিটিশনার, যারা কেস করেছিলেন এই মামলাটা নিয়ে তারা নয়, প্রত্যেককেই এই যে বেনিফিট সেই বেনিফিটটা দিতে হবে। তো এরপরে কি হয়? এরপরে এই যে রায়টি হয়, এই রায়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু একটি এসএলপি ফাইল করা হয়। তো সুপ্রিম কোর্টে যে এসএলপিটি ফাইল করা হয় সেই এসএলপিতে জাস্টিস বোপান্না ও জাস্টিস PS নরসিমহা এরা 2023 সালের 6ই নভেম্বর কিন্তু এই মামলাটিতে স্টে দিয়ে দেন। কেন স্টে দিয়ে দেন? কারণ হচ্ছে যে এই যে মামলাটি, এই মামলাটি প্রথম কথা হলো যে যারা পিটিশনার তাদের বক্তব্য হচ্ছে যে তারা নিজেরা কষ্ট করে এই 6টা প্রশ্ন যে ভুল আছে সেটা খুঁজে বার করেছেন এবং তার বেনিফিট শুধুমাত্র তারাই পেতে পারেন, আর বেনিফিট সবাই পেতে পারে না। আর বিচারপতিদের পক্ষ থেকে যেটা বক্তব্য ছিল যে যেহেতু অরিজিনাল ওএমআর শিট নেই, তাই কিভাবে এখন মূল্যায়ন করা হবে যে কারা কারা সেই 6টা প্রশ্নের অ্যান্সার করেছিল আর কারা কারা সেই 6টা প্রশ্নের অ্যান্সার করেনি। তো সেই কারণে কিন্তু মামলাটিতে একটি ইন্টারিম স্টে দেওয়া ছিল, যাতে মামলাটির কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টি তৎক্ষণাৎ কার্যকর করা না হয়। তো এরপরে কিন্তু মামলাটি দীর্ঘদিন ধরেই আর কোনো হিয়ারিং হয়নি। তারপরে আমরা দেখতে পাই যে 2024 সালের আগস্ট মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে এবং সেই মামলাটিতে একটি হিয়ারিং হয় আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে, যে হিয়ারিংটি হয়েছিল 9/9/2024 তারিখ। এই হিয়ারিংটিতে DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই মামলাটিকে প্রশ্নভুল মামলার যে মূল মামলা সেই মূল মামলার সাথে ট্যাগ করে দেন। মানে হিয়ারিং এ খুব বেশি কিছু হয়নি, হিয়ারিং এ শুধুমাত্র তিনি বিষয়টা শোনার পরেই তিনি বলেন যেহেতু একই বিষয় তাই এই বিষয়টাকে মূল মামলার সাথে ট্যাগ করে দেওয়া হোক, পরবর্তীকালে এই মামলাটি শোনা হয়। কিন্তু তারপরে আর বেঞ্চে আর এই মামলাটি শুনানি হয়নি। যখন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি রিটায়ার করে গেলেন, তারপরে কিন্তু এই মামলাটির বেঞ্চ বদল হয়। তো এই মামলাটি চলে যায় জাস্টিস বেলা M ত্রিবেদী ও জাস্টিস সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে। তো এই মামলাটি 2রা ডিসেম্বর হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে, কিন্তু 2রা ডিসেম্বর এই মামলাটির কোনো রকম হিয়ারিং হয়নি এবং এই মামলাটির আবার তারিখ পরিবর্তন হয়ে বর্তমান যে হিয়ারিং এর ডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 10ই ডিসেম্বর। তো 10ই ডিসেম্বর মামলাটি জাস্টিস বেলা M ত্রিবেদী ও সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো এখন বিষয় হলো পর্ষদ যে চ্যালেঞ্জ করেছিল মামলাটিকে, পর্ষদের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যে এক্সপার্ট কমিটির মতামত নেওয়া হয়েছে সেই এক্সপার্ট কমিটির মতামতে তাদের আপত্তি আছে, অর্থাৎ তারা বলতে চাইছে যে না, এক্সপার্ট কমিটি যে মতামত দিচ্ছে তার সম্পূর্ণ সঠিক নয়, অর্থাৎ এতগুলো প্রশ্ন ভুল হতে পারে না। আর একটা তাদের স্ট্যান্ড পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে এই যে 6টি প্রশ্ন ভুল, সেই 6টি প্রশ্ন ভুলের জন্য কিন্তু সবাই নম্বর পেতে পারে না। যদি প্রশ্ন ভুল থাকে তাহলে যারা এই প্রশ্ন ভুলে আনসার করেছে, অর্থাৎ ভুল প্রশ্নগুলোতে যারা অ্যাটেম্প্ট করেছে শুধুমাত্র তারাই এর নম্বর পেতে পারে। এটা ছিল পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট। কিন্তু এখনো পর্যন্ত এই যে পর্ষদের স্ট্যান্ড পয়েন্ট বা এই যে ইন্টারিম স্টে রয়েছে, এই স্টেটা উঠবে কি উঠবে না, এই সব বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কোনো বিস্তারিত হিয়ারিং এখনো পর্যন্ত হয়নি। তো এবার এই মামলাটিতে যে সম্ভাবনা রয়েছে যে সবাই এই নাম্বার পাবে কিনা বা পেলে কারা পাবে বা আদৌ এই নাম্বার পাওয়া যাবে কিনা 2014 সাল থেকে, সেখানে কিন্তু মামলার মেনটেনেবিলিটি নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন রয়েছে। কারণ এই ম্যাটারটা হচ্ছে 2014 সালের এবং সেই সময়ের যে সমস্ত ডকুমেন্ট, সেই ডকুমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে ওএমআর, সেই ওএমআরটাই কিন্তু এখন মিসিং।
এবং সেটা নিয়ে হাইকোর্টে অলরেডি একটি কেস চলছে, এই ওএমআর-এর তদন্ত কেস, যেটা সিবিআই তদন্ত করছে। এবং এই ওএমআর যদি না পাওয়া যায় তাহলে এটা কি করে কনফার্ম করা যাবে যে এই প্রশ্নগুলো আদৌ কারা অ্যাটেম্প্ট করেছিল বা কারা অ্যাটেম্প্ট করেনি। যদি না সুপ্রিম কোর্ট থেকে বলে যে অ্যাটেম্প্ট করা এবং না করা সবাইকেই নম্বর দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওএমআরটা অবশ্যই জরুরি। এবং এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যে ডিজিটাইজড ওএমআর শিট রয়েছে সেটা কিন্তু এক কথায় মূল্যহীন। তার কারণ সেই ডিজিটাইজড ওএমআর শিটটা হচ্ছে হাতে টাইপ করা, কম্পিউটারের যে ফরম্যাট থাকে তোমরা সকলেই জানো, সেই ফরম্যাটের মধ্যে হাতে টাইপ করা, ম্যানুয়াল টাইপ করা নম্বর। এবার সেই নম্বরটা আদৌ তারা সত্যি সত্যিই কি ওএমআর শিট দেখে টাইপ করেছিল নাকি করেনি, সেটাই প্রশ্ন। তার কারণ হচ্ছে এই যে টাইপ করা, হাতে টাইপ করা নম্বর, সেই টাইপ করা নম্বর কিন্তু যে কোনো সময় এডিট করা যায়, সেটা এডিটেবল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে ওই যে ক্যান্ডিডেটদের যে ডিজিটাল ওএমআর শিট পর্ষদের কাছে রয়েছে, সেখানে কিন্তু কোন প্রশ্নে তারা কি উত্তর করেছিল সেই বিষয়টা কিন্তু জানা যাবে না। সেখানে শুধুমাত্র তারা ওএমআর শিটে কত নম্বর পেয়েছে সেই টোটাল নম্বরটাই থাকবে। তো এখানে একমাত্র সলিউশন হচ্ছে যদি প্রত্যেক পরীক্ষার্থী যারা পরীক্ষায় বসেছিল তাদের সবাইকে 6 নম্বর করে দেওয়া হয় এবং যদি আদালত পর্ষদের ডিজিটাল ওএমআর শিটে ভরসা করে, তবেই এই রায়টি কার্যকর হবে। আদারওয়াইজ কিন্তু এটা কার্যকর করা খুবই মুশকিল একটা ব্যাপার, যতক্ষণ না পর্যন্ত ওএমআর উদ্ধার হচ্ছে। এইবারে বন্ধুরা আসি এই মামলার যে পরবর্তী ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের একটা আশাপ্রদ আলোচনা। সেটা হচ্ছে যে যদি ধরা যাক যে কলকাতা হাইকোর্টে যে ওএমআর মামলা সিবিআই তদন্ত করছে, সেই মামলায় যদি কখনো কোনোভাবে প্রাইমারির ওএমআর শিট উদ্ধার হয়, তো সেক্ষেত্রে কি সেই ওএমআর দেখে এই 6টি প্রশ্ন ভুলের জন্য সবাই নম্বর পাবে না পিটিশনার ভিত্তিক নম্বর? তো এখানে খুব সম্ভাবনা আছে যে সকলেই এই নম্বর পাবে। কেন বলছি? অতি সম্প্রতি 2022 প্রশ্নভুল মামলা কলকাতা হাইকোর্টে যে বিচার চলছে, সেখানে কিন্তু বিচারপতি পরিষ্কার বলে দিয়েছেন যে এই মামলাটিতে যদি প্রমাণ হয় যে প্রশ্নগুলো ভুল ছিল, সেক্ষেত্রে বেনিফিট কিন্তু শুধুমাত্র পিটিশনাররা পাবে না, সকলেই পাবে, অর্থাৎ অল উইল গেট দ্য বেনিফিট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মামলারও রায় কিন্তু একই রকম আসতে চলেছে বলে আমার মনে হয়। দ্বিতীয় কথা, বিচারপতি সুব্রত তালুকদার কিন্তু এই কেসটিতে প্রথমেই বলে দিয়েছিলেন যে পিটিশনার ভিত্তিক হবে না এই রায়টি, মানে যদি 6 নম্বর পায় তাহলে সকলেই পাবে। তো বন্ধুরা, এটা নিয়ে আমার মনে হয় একটা ধারণা পরিষ্কার হয়েছে যে কারা এই 6 নম্বর পেতে পারে, কিন্তু আদৌ 6 নম্বর দেওয়া হবে কিনা বা মামলাটি কিভাবে নিষ্পত্তি হবে সেটা কিন্তু একটা বিরাট বড় জটিলতার মধ্যে রয়েছে। তার কারণ যতক্ষণ না পর্যন্ত ওএমআর উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিশ্চিত হবে না যে কারা এই প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করেছে আর কারা করেনি। তাই বাধ্য হয়ে বিচারপতিকে হয়তো এরকম রায় দিতে হতে পারে যে সকলকেই 6 নম্বর বাড়িয়ে দিতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। এবং যেহেতু প্রশ্ন ভুল ছিল এবং এটা নিয়ে মামলা হয়েছে, তাই এই বেনিফিট পাওয়ার অধিকারও কিন্তু পিটিশনারদের রয়েছে। তো সেই জায়গায় আগামী দিনে কি হয় সেটা 10 তারিখের হিয়ারিংয়ে আমি তোমাদের আপডেট জানাবো। বন্ধুরা, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।